স্বাগতম আপনার প্রিয় চ্যানেল গল্প সমগ্রতে। এখানে আমরা তুলে আনি এমন সব গল্প যেগুলো শুধু শোনার নয়, মনে গেঁথে থাকার জন্য। আলো আঁধারির মাঝ দিয়ে আজ আমরা পা রাখছি এক প্রাচীন ভয়াল ইতিহাসের অন্দরে, যেখানে রয়েছে রহস্য, তন্ত্র আর এক নারীর অভিশপ্ত আত্মচিৎকার। আজকের গল্প ডামুরি তন্ত্র, একটি অভিশপ্ত তান্ত্রিক কাহিনী। শুরু হচ্ছে এখনই। অন্ধকার ঘরের আলো নিভিয়ে চোখ কান খোলা রাখুন, কারণ গল্প এখন শুধু গল্প নয়। বিমল চৌধুরী একজন ৫০ ঊর্ধ্ব সাহসী যুক্তিবাদী ও ইতিহাসবাদী ব্যক্তি। তিনি ডাকঘর থেকে একটি চিঠি পেয়ে বললেন, রানু রানু, এই দেখো তো, চিঠি এসেছে বীরপুর থেকে। কোনো পুরনো তাম্রলিপি পাওয়া গেছে, হয়তো আবার একটা ইতিহাসের সন্ধান। রানু বিমল চৌধুরীর ভাগ্নি। মামার মতো সেও অনেক সাহসী, অ্যাডভেঞ্চার প্রিয় ও খুবই আবেগপ্রবণ। চিঠিটা দেখে সে বলল, মামা, বীরপুর তো শুনেছি অভিশপ্ত। গত বছর যারা গিয়েছিল ফিরে আসেনি কেউ। বিমল একটু মুচকি হেসে বলল, সেটাই তো ভাগ্নি, ঠিক এই কারণেই তো যেতে হবে। সত্য খুঁজতে গেলে ভয়কে জয় করতেই হয়। এরপর বিমল ও রানু প্রায় ৬ ঘন্টা ট্রেনে চড়ে রাত ১২টা নাগাদ বীরপুরে পৌঁছায়। আর তাদের সাথে ছিল রামেশ্বর। রামেশ্বর ছিল একজন অবিশ্বাসী লোক। কোনো অলৌকিক কিছুতে তার কোনো বিশ্বাস নেই, কিন্তু সে মানুষটা বড্ড ভীতু। বীরপুরের ধ্বংসস্তূপে পৌঁছাতে পৌঁছাতে রাত অনেক গভীর হয়ে যায়। কুয়াশা ঘন হয়, চারদিকে যেন কিছুই দেখা যাচ্ছে না। তখন হঠাৎ করে ভূতের কথা উঠতেই রামেশ্বর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, সব বাজে কথা, ভূতটুত কিছু না, মানুষই সব ভয়ের জন্ম দেয়। তবুও এই গাছটার নিচে দাঁড়িয়ে অদ্ভুত ঠান্ডা লাগছে। শুনেছি এখানেই ডামুরি তন্ত্র পুঁতে রাখা হয়েছিল। এই কথা শুনে তার মামা বিমল চৌধুরী একটু অবাক আর বিস্ময় হয়ে বলে ওঠে, কি ডামুরি তন্ত্র? মানে সেই কালো বই যার শক্তি জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে দিতে পারে মানুষকে? তারা যখন সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ঠিক তখনই ধ্বংসস্তূপের পশ্চিম দিকে রাতের মধ্যে হঠাৎ আগুন জ্বলে ওঠে। তারা সবাই ভয় পেয়ে যায়। কিছু পরে তারা দেখে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে এক কালো বস্ত্র পরিহিত বৃদ্ধ। তারা বৃদ্ধকে দেখে একটু হকচকিয়ে যায়। দেখতে কেমন, যেন একটু গম্ভীর রহস্যময় ভাব। তখন রানু বৃদ্ধর দিকে প্রশ্নসূচক ইঙ্গিত করে বলে, কে আপনি, আর এখানে কি করছেন? তখন বৃদ্ধ অট্ট হাসি দিয়ে বলে, আমি নাগেশ্বর। তোমরা এখানে কেন এসেছো? এ জায়গা ভালো নয়, তোমরা চলে যাও, এতেই তোমাদের মঙ্গল। তখন রানু উচ্চ গলায় বলে ওঠে, আমরা ডামরিকে দেখতে এসেছি। এই কথা শুনে নাগেশ্বর হকচকিয়ে যায় আর বলে, কি ডামরি? ডামরি তন্ত্র একবার জেগে উঠলে আর থামবে না। এটা কোনো ছেলে খেলা নয়। তোমরা তার খোঁজে কেন এসেছো? এবার বিমল চৌধুরী উত্তর দিল, আমি ইতিহাসের জন্য। সাথে সাথে রামেশ্বরও বলে ওঠে, আমি প্রমাণ করতে চাই এসব কিছুই ভাঁওতা, ডামরি ফামরি বলে কিছু নেই। রামেশ্বরের কথা শুনে নাগেশ্বর রেগে মেগে চেঁচিয়ে ওঠে, ভাঁওতা? তবে শোনো, ডামরি ছিল একজন নারী তান্ত্রিক, যাকে সমাজ পুড়িয়ে মেরেছিল। মৃত্যুর আগেই সে লিখে যায় এক তন্ত্র, যা ডামরি তন্ত্র নামে পরিচিত। কার এই গল্পটা ভৌতিক? আর সেই তন্ত্রে আছে কি? প্রতিশোধের শক্তি, আত্মাকে বন্দী রাখার অভিশাপ, যার বেশিরভাগ ক্ষেত্রেই ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। পরদিন গ্রামের প্রাচীন মন্দিরে তারা দেখা করে ভবানী ঠাকুরের সঙ্গে।
ভবানী ঠাকুর একজন পুরোহিত। দীর্ঘদিন যাবৎ তিনি এই মন্দিরে সেবা করে যাচ্ছেন। তারা যখন ডামরি তন্ত্র নিয়ে ভবানী ঠাকুরের থেকে জানতে চায়, তখন ভবানী ঠাকুর বলে, তোমরা ডামরি তন্ত্র নিয়ে খেলছ? এই তন্ত্র খুললে 100 বছরের অভিশাপ ভেঙে যাবে, ছায়া মূর্তি বেরিয়ে আসবে। এই কথা শুনে বিমল চৌধুরী একটু হতাশী হলেন আর বিড়বিড় করে বলতে থাকেন, তবে আমাদের কি থেমে যেতে হবে? ভবানী ঠাকুর তা বুঝতে পেরে বলেন, তোমরা যা করছ তার পরিণতি ভয়াবহ হবে। ওই দিন রাতেই রানু, বিমল ও রামেশ্বর যে ডামরি তন্ত্রের বাক্সটা পায়, সেই কাঠের বাক্স খোলে। সঙ্গে সঙ্গে চারদিকের পরিবেশ যেন আচমকাই পরিবর্তন হয়ে গেল। বাতাস কাঁপে, শিউরে ওঠে প্রকৃতি। আর তখনই তারা যা দেখে তা তারা নিজেদের চোখকেই বিশ্বাস করাতে পারছে না। এক ছায়া মূর্তি তাদের সামনে হাজির হয়। হঠাৎ কারা বিভৎস, কর্কশ আর প্রতিশোধ মাখা গলার আওয়াজ শুনতে পায়। কারা ডেকেছে আমাকে? কে দিয়েছে প্রবেশের অধিকার? রামেশ্বর বিমল চৌধুরী আর রানুর দিকে তাকিয়ে বলতে থাকে, দেখো বাতি নিভে যাচ্ছে, কেউ নেই কিন্তু গলা শোনা যাচ্ছে। রানুর একটু ভীতু ভীতু গলায় বলে ওঠে, আমরা কি ভুল করেছি মামা? বিমল চৌধুরী বলে, এই ছায়া, এ যে তন্ত্রের রক্ষক, আমরা তার ঘুম ভেঙে ফেলেছি। হঠাৎ একটি কালো ধোয়ার কুণ্ডলী ঘূর্ণায়মান হয়ে রূপ নেয় এক নারী মূর্তিতে। তার চোখ জ্বলছে লাল আগুনে, চারদিকে শোঁ শোঁ করে বাতাস বইছে। নারী মূর্তিটি বলে ওঠে, ডামুরি, আমি ডামুরি। যারা আমাকে পুড়িয়ে মেরেছিল তাদের বংশ আজও টিকে আছে, এখন তাদের পালা। প্রচণ্ড ভয়ে রানু, বিমল চৌধুরী আর রামেশ্বর একপাশে একে অন্যের সাথে লেগে চুপসে রয়েছে। প্রচণ্ড ভয়ে কাঁপা কাঁপা গলায় রানু বলে, তুমি কি শুধু প্রতিশোধ নিতে এসেছ? তখনই এক ভয়ানক অট্টহাসি দিয়ে ডামুরি বলে, তুমি যদি সত্য জানতে চাও তবে তন্ত্র আবার বন্ধ করতে হবে। তার আগে বলো, কে চায় নিজের আত্মাকে বিসর্জন দিতে? ঠিক তখনই অদ্ভুতভাবে বিমল চৌধুরী কেমন জানি করতে থাকে আর বলে ওঠে, আমি দিব নিজেকে বিসর্জন। ঠিক সেই সুরে রানুও বলে ওঠে, না মামা, আমি দেব। বিমল চৌধুরী আর রানুর এই অবস্থা দেখে রামেশ্বর প্রচণ্ড রকমে ভয় পেয়ে যায় আর কাঁপা কাঁপা গলায় বলে, তোমরা পাগল, আমি চললাম এখান থেকে। আবারও সেই বিভৎস অট্টহাসি। ডামুরি কড়া গলায় বলে উঠে, বিলম্ব করো না, রক্ত চাই, আত্মা চাই, তন্ত্র পুনরায় শিলমোহর করতে হবে। ঠিক সেই সময় নাগেশ্বর এসে হাজির হয়। সেখানে এসেই 3 পায়া করে কিছু কাঠ দিয়ে একটা আসন পেতে বসে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনে তান্ত্রিক নাগেশ্বর নিজের রক্ত দিয়ে বইয়ের উপর লিখে শেষ মন্ত্র পড়তে শুরু করে। ওম হ্রিং ডামরি স্বাহা। ভয়ানক এক শব্দে তন্ত্র ফেরত চলে যায় বাক্সে। ছায়া মিলিয়ে যায় ডামুরির হাসিধ্বনির সাথে। এইসব ভয়ানক কার্যকলাপ দেখে বিমল চৌধুরী রানুকে বলে, তন্ত্র আবার শিল্প হলো, কিন্তু ইতিহাস রয়ে গেল। রানু, এটি হবে আমাদের শেষ অভিযান। সেই সাথে রানুও মামার কথার সাথে তাল মিলিয়ে সাহসী সুরে বলে ওঠে, শেষ নয় মামা, ইতিহাস তো এখনো লেখা বাকি। তন্ত্র শিল্প করা হলেও ডামরির চোখের সেই লাল আলো এক মুহূর্তের জন্য মিলিয়ে যায়নি। হঠাৎ করেই রানুর শরীর ঝাঁকিয়ে ওঠে। রানু কুচকিয়ে যায় আর চাপা গলায় বলতে থাকে, মামা, আমার মনে হচ্ছে আমার ভিতরে কেউ ঢুকে পড়েছে। বিমল চৌধুরী রানুকে সাহস জোগানোর জন্য বলতে থাকে, রানু, চেতনা ধরে রাখো, কিছুতেই ভেঙে পড়ো না। নাগেশ্বর রেগে মেগে চেঁচিয়ে বলে ওঠে, তন্ত্র কেবল একবার খোলে না, যদি ভুল হৃদয়ে স্পর্শ করে তবে তন্ত্র বেছে নেয় তার বাহককে, আর রানু এখন সেই বাহক। রামেশ্বর বিস্ময় সুরে বলে ওঠে, তাহলে কি সে আর মানুষ নেই?
ঠিক তখনই রানুর শরীর অদ্ভুত আচরণে করতে থাকে। একটা ভয়ানক চাপা কণ্ঠে রানু বলে ওঠে, আমি এসেছি নতুন জন্মে, নতুন রূপে, এই যুগের ভণ্ড পাণ্ডিত্যের মুখোশ খুলে দিতে। বিমল চৌধুরী প্রচণ্ড ভয় পেয়ে যায় আর হতাশার সুরে বলে, তুমি যা বলছো তাদের নতুন রক্তপাত শুরু হবে, আমি কি কিছুই করতে পারবো না? নাগেশ্বর বলে, একটি পথ আছে, কিন্তু সে পথ আত্মত্যাগ ছাড়া খুলবে না। ঠিক তখনই এক ভয়ানক ঘটনা ঘটে যায়। নাগেশ্বর নিজের পেট চিরে তন্ত্রের এক অংশ নিজের শরীরে গেঁথে ফেলে, আর তখনই জেগে ওঠে ডামুরির প্রাচীন শত্রু আত্মা যোগিনী মালিনী। যোগিনী মালিনী শান্ত গলায় বলে, ডামুরি, তুমি ছিলে অন্যায়ভাবে নিগৃহীতা, কিন্তু প্রতিশোধের নামে তুমি নিজেই এখন অন্যায় করছো। ডামরি চাপা কান্নার সুরে বলে ওঠে, তোমরা চাইলেই কি ইতিহাস ভুলিয়ে দেওয়া যায়? প্রত্যুত্তরে বিমল চৌধুরী বলে, না, ইতিহাস ভুলে যাওয়া যায় না, কিন্তু প্রতিশোধ আর প্রলয়ের মাঝেও ক্ষমা থাকলে সেটা ইতিহাসকে সত্যি করে তোলে। ডামরি তবুও থেমে থাকে না, সে তার ক্রোধ আক্ষেপ চালিয়ে যেতে থাকে। ঠিক সেই সময়ে যোগিনী মালিনী এসে ডামরির পিছন থেকে তার গলা চেপে ধরে। প্রাণে পণে চেষ্টা করার ডামরি যোগিনী মালিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। চারদিকে প্রচণ্ড বাতাস বইছে, মনে হচ্ছে যেন সবকিছু উড়িয়ে নিয়ে যাবে তার সাথে। আর কি হৃদয় বিদারক হাহাকার! এভাবে কতক্ষণ ছিল ঠিক নেই। আস্তে আস্তে বাতাস কমতে থাকে। রানু আর বিমল চৌধুরী দেখে ছায়া মূর্তি দুটি হাওয়ার সাথে আস্তে আস্তে যেন বিলীন হয়ে যাচ্ছে। একটা সময় পর হাওয়াও থেমে যায়। ধপাস করে পড়ে যায় নাগেশ্বর মাটিতে। চারদিক শুনশান হয়ে যায়। মনে হচ্ছে যেন প্রচণ্ড এক শক্তিশালী ঘূর্ণিঝড় এসে সব লণ্ড বণ্ড করে দিয়েছে। রানুও একপাশে পড়ে থাকে অজ্ঞান হয়ে। এদিকে রামেশ্বর বহু আগেইকার চেতনা শক্তি হারিয়েছে। বিমল চৌধুরী পাশের পুকুর থেকে পানি এনে রানু ও নাগেশ্বরকে জাগিয়ে তোলেন। পরে রামেশ্বরকেও জাগিয়ে তোলা হয়। তারা সবাই গাছতলায় বসেছিল ভোর পর্যন্ত। কারো মুখে কোনো কথা নেই, যেন সবাই কোনো যুদ্ধ করে এসেছে। ভোরে তারা নাগেশ্বর থেকে বিদায় নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এটাই ছিল আজকের গল্প, ডামুরি তন্ত্র, একটি ভয়, অভিশাপ আর আত্মত্যাগে মোড়ানো কালো ইতিহাস। আপনারা যদি গল্পটি উপভোগ করে থাকেন তবে আমাদের চ্যানেল গল্প সমগ্রকে সাবস্ক্রাইব করুন ও কমেন্টে জানান কেমন লাগলো। নতুন নতুন ভৌতিক ও রহস্যময় গল্প পেতে ঘন্টা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের নতুন গল্প তৈরিতে উৎসাহ দেয়। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন এক অজানা অন্ধকার অধ্যায়ের দরজায়।